প্রিয় দর্শক, বোমা ফেটে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে গত পরশুদিন একটি তালিকা প্রকাশ করা হয় এবং এই তালিকাটি এতই একটি চাঞ্চল্যকর তালিকা, অ্যাটলিস্ট যারা আইনগুলোকে লক্ষ্য করেছেন বা বাংলাদেশের সাধারণ মানুষই বলেন, সবার জন্যই এটা ছিল একটা বিস্ময়ের ব্যাপার। কিন্তু আমার জন্য এটি বোমা ফাটাবার মতো বা বিস্ফোরিত হওয়ার মতো একটি ঘটনা। কেননা বাংলাদেশ সেনাবাহিনী গত 5ই অগাস্টের পর 2024 সালের 5ই অগাস্টের পর বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, দেশে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তগুলোর সময়ে সেটির একটি তালিকা তারা প্রকাশ করেছেন। সেই তালিকার মধ্যে আপনার 17 এবং 18 নম্বর দুটি নাম দেখে চমকে উঠতে হয়। এই দুটি নামের একটি হচ্ছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন, তার নাম আমরা দেখতে পাচ্ছি, এবং 18 নম্বরে আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম, তার নাম। কিন্তু কেন এই দুইটা নাম দেখে আমি বলছি বোমা ফাটাবার মতো চাঞ্চল্যকর? এর কারণ হচ্ছে যে এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যাদেরকে আমি গত 9 মাস থেকে টোকাই এবং অবৈধ এই দুটো বলে অভিহিত করেছি, অনেকেই আমাকে বলেছেন যে আপনি এগুলো একটা পলিটিক্যাল রেটরিক, আপনার এভাবে বলা উচিত না, তারা কেন অবৈধ, নানান ভাবে আমার কাছে জানতে চেয়েছেন। আমি সেটা জবাবও দিয়েছি। কিন্তু সেনাবাহিনী এই তালিকা প্রকাশ করবার পর যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় সেটা দর্শকদের আমার মনে হয় আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যারা আছে সংবিধানে, এই অন্তর্বর্তীকালীন বা ইংরেজিতে যেটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়, তার কোন রকমের অস্তিত্ব নেই। আপনি সংবিধানের কোন অনুচ্ছেদ খুঁজে, আপনি সংবিধানের কোন প্রভিশন খুঁজে, কোন রেফারেন্সে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণাই পাবেন না। ফলে এটি কিভাবে গঠিত হবে, কিভাবে গঠিত হওয়া উচিত, এর ফরমেশন কেমন হবে, কতজন থাকবে, এগুলোর কোনো ধরনের রেফারেন্স নেই। কিন্তু আমাদের সংবিধানের অনুচ্ছেদ 106-এ একটি কথা বলা রয়েছে, যেটিকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে যে আমরা অনুচ্ছেদ 106-কে মেনটেন করেই সরকার গঠন করেছি। দর্শকদের জন্য আমি এই অনুচ্ছেদটি একটু পড়ে শোনাবো, তারপরে আমি বলবো যে সেনাবাহিনীর প্রকাশিত তালিকা কেন আমার কাছে চাঞ্চল্যকর এবং বুম ফাটানোর মতো। আমি সংবিধানের 106 অনুচ্ছেদ পড়তে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, আপনারাও জেনে নেন, সেটা হচ্ছে এমন: যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন। মানে আপিল বিভাগে পাঠাবে তাদের বিবেচনার জন্য, এবং এখানে বলা হচ্ছে এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায়, অর্থাৎ তাদের নিজেদের বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। অর্থাৎ যদি বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে যেটি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন, যার কোনো রকমের ক্লু খুঁজে পাচ্ছে না কেউ, এবং সেই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী স্টেপ কি হবে সেটি বিবেচনার জন্য রাষ্ট্রপতি আপিলের ডিভিশনে জানতে চাইতে পারেন যে এটার পরবর্তী প্রতিকার কি বা কি হতে পারে। তখন আপিলের ডিভিশন নিজের বিবেচনায়, অর্থাৎ তার যদি মনে হয়, তার যদি এমন একটা সিচুয়েশন হয় যে না, এটার ব্যাপারে আমি মতামত দিব বা মতামত দেওয়া উচিত, তখন তারা সেই মতামত রাষ্ট্রপতির কাছে জানাবেন। কিন্তু সেনাবাহিনীর এই তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাই যে 5ই অগাস্টের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম দুইজনই ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তখন বলা হয়েছিল যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, আমরা সেই সময় সেই নথিটি দেখেছি। দর্শক, আপনারা সেই নথিটি সম্ভবত স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় সেই স্ক্রিনটি আমি এমন ভাবে দিচ্ছি যাতে আপনারা অল্প করে একটু পড়ে নিতে পারেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি প্রধান বিচারপতি এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি সেই সময় ক্যান্টনমেন্টে থাকেন, তাহলে তারা কি করে রাষ্ট্রপতির কাছ থেকে রেফারেন্সই বা পেলেন, বা রাষ্ট্রপতি তাদেরকে রেফারেন্স দিল এবং তারা সেইটা অনুযায়ী তাদের স্বীয় মতামত দিলেন? এখানে কিন্তু আরেকটা কথা বলা আছে যে উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর, অর্থাৎ সেটার উপযুক্ত হিয়ারিং হবে। সেই হিয়ারিংটা কখন হয়েছে? ক্যান্টনমেন্টের ভেতরে
ক্যান্টনমেন্টের ভেতরে প্রধান বিচারপতি ছিলেন। কই, আমরা তো কোনো শুনানির কথা শুনতে পাইনি। এরকম একটা অন্তরীণ অবস্থাতে, এরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে প্রধান বিচারপতি নিজের যান বাঁচাবার জন্য তিনি ক্যান্টনমেন্টে পরিবার সহ আশ্রয় নিয়েছেন এবং আপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতিও সেখানে তার পরিবার সহ আশ্রয় নিয়েছেন। প্রিয় দর্শক, আপনি বলুন তো যে সেই সময় উপযুক্ত শুনানিটা কখন হলো? এখানে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া প্রয়োজন বলে মনে করি। বাংলাদেশ সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি, যদি রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়। শুধুমাত্র রাষ্ট্রপতির কাছেই মনে হতে হবে। এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে, এখানে বাট, ইফ, যদি, কিন্তু এগুলো কিচ্ছু নেই। কিন্তু আমরা যে নথি, অর্থাৎ যে ভুয়া নথি নিয়ে কথা বলছি, এই ভুয়া নথিতে লেখা রয়েছে খুবই স্পষ্টভাবে যেটা রাষ্ট্রপতি এটা রেফারেন্সের জন্য অ্যাপিলেট ডিভিশনে পাঠাননি, পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। আমরা একটু দেখবো, সেখানে লেখা রয়েছে যে বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে 8/8/2024 তারিখের 10.0000.99.007.20.475 নং স্মারকে প্রেরিত পত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদে বর্ণিত জনগুরুত্ব সম্পন্ন প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত করা হয়েছে। বাট এটা আইন মন্ত্রণালয় চেয়েছে। এখন প্রশ্ন আসছে যে সংবিধানের রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হতে হবে, আইন মন্ত্রণালয় কেন পাঠালো আপিলেট ডিভিশনের কাছে? এটা একটা প্রশ্ন বটে। এবং সেটা শুনানিও নাকি এই আসাদুজ্জামান নামে এই উড়ে এসে জুড়ে বসা এই অ্যাটর্নি জেনারেল করেছে। এটা পুরোটাই একটা ভুয়ার উপরে আবার ভুয়া, অর্থাৎ ভুয়াটাও সংবিধান মেনেও, সংবিধানের কোনো প্রভিশন মেনেও এই ভুয়াটা করা হচ্ছে না, অর্থাৎ ভুয়ার উপরে বাটপারি। তাহলে আমরা যে অ্যাপিলেট ডিভিশনের একটা স্টেটমেন্ট দেখতে পেলাম বা একটি অর্ডার দেখতে পেলাম, যে একটা নথি দেখতে পেলাম প্রধান বিচারপতির স্বাক্ষর সহ, এটা দিল কে? তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যে অবৈধ টোকাইরা আছে, তারা প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তার নামে মিথ্যা কথা বলে রাষ্ট্রপতির উপরে দায় চাপিয়ে, অর্থাৎ এই রেফারেন্সটা কিন্তু রাষ্ট্রপতি চাইতে পারেন এই প্রধান বিচারপতির কাছে বা অ্যাপিলেট ডিভিশনের কাছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি এর আগে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে কোনো ধরনের পদত্যাগপত্র দেননি, নাম্বার 1, তিনি জানেনও না। তো তিনি ঠিক কখন প্রধান বিচারপতির কাছে এই রেফারেন্সের জন্য আবেদন করলেন? এবং আরেকটি ব্যাপার হচ্ছে, বাংলাদেশের আরেকজন আইনজীবী তিনি এই যে প্রধান বিচারপতির কাছে চাওয়া হয়েছে বা অ্যাপিলেট ডিভিশনের কাছে রেফারেন্স পাঠানো হয়েছে, সেগুলোর নথির জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং পরবর্তী সময় তিনি একটা রিট পিটিশন দাখিল করেছিলেন যে তিনি দেখতে চান যে কি ধরনের আবেদন করা হয়েছে। পরবর্তী সময়ে আমরা সেই আইনজীবীর ভাষ্যমতে জানতে পারলাম যে এমন ধরনের কোনো নথি পাওয়া যায়নি এবং পুরো ব্যাপারটি ভুয়া। এবং সেই সময় কিন্তু এটি এক ধরনের আলোচনা তৈরি হয়েছিল, তারপরে এটা নিষ্প্রভ হয়ে গেছিল, এটা নিয়ে আলোচনা হয়নি। 106 রেফারেন্স, যে রেফারেন্সে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা করেছি, আমরা কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই, এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে 106 রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপিলেট ডিভিশন দেয় নাই। তাহলে উনি যেই কথাটা তখন বলেছিলেন, অর্থাৎ সেই আইনজীবী, যে এই রেফারেন্স রাষ্ট্রপতি কখনোই অ্যাপিলেট ডিভিশনের কাছে চাননি, এটা ভুয়া, কোন নথি পাওয়া যায়নি,
সেটি এখন প্রমাণিত হলো। প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য সহজ করে আরেকবার বুঝিয়ে দেই। সেটা হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি এবং আপডেট ডিভিশনের আরেকজন বিচারপতি 5ই অগাস্টের পরে ক্যান্টনমেন্টে থাকার পর এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সাইন নকল করে, প্রধান বিচারপতির একটি সাইন নকল করে দাবি করেছে যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, যেটা মিথ্যা এবং ভুয়া। তাহলে এই যে 9 মাস তারা নিজেদেরকে সরকার দাবি করে বাংলাদেশকে শাসন করছে, এই যে বাংলাদেশের এই ভয়ঙ্কর অরাজক অবস্থা, এই যে তারা করিডোর দিয়ে দিচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে, ডিপসি দিয়ে দিচ্ছে, ক্রমাগতভাবে হাজার হাজার লোককে আসামি করে মামলা করা হয়েছে, কয়েক লক্ষ লোককে গ্রেফতার করা হয়েছে, যা কিছু করেছে গত 9 মাস সবকিছু অবৈধ। সেনাবাহিনীর এই প্রকাশিত তালিকা এমন একটি বিস্ময়ের জন্ম দিয়েছে যে কমপ্লিটলি সাধারণ জনগণ প্রশ্ন করছে যে তাহলে তোমরা আমাদের সাথে প্রতারণা করেছো, তাহলে তোমরা আমাদের সাথে মিথ্যা কথা বলেছো। প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তুমি বলতে চাইছো যিনি স্বাক্ষর করেছেন, অথচ আমরা এখন লিস্টে দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন। তাহলে তিনি শুনানিই বা করলেন কখন, মতামতই বা দিলেন কখন? এই প্রশ্ন আমি সাধারণ মানুষকে রেখে গেলাম যে একটা জালিয়াত, একটা ফ্রড, একটা চোর, একটা ডাকাত কি ভয়ঙ্কর ডাকাতি করেছে, ফ্রড করেছে এই পুরো জাতির সাথে। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন যে আপনারা কি আঙ্গুল তুলবেন এই কথিত অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যে তোমরা এই জালিয়াতি কেন করলে? জবাব দাও। সারা দেশ জুড়ে একটা গুমট পরিবেশ, তারপরেও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে, সে বিষয়ে আমি পরে বলছি। তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছে। হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না, তারপরেও উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার একনেকের বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল সেখানে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ সম্পর্কে কোনো কথাবার্তা হয়েছে কিনা। তিনি যে কথাগুলো বললেন সেগুলো একটু ডিপ্লোম্যাটিক, যদিও বলেছেন যে না, তিনি যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি। অর্থাৎ প্রধান উপদেষ্টা এমন কোনো কথা বলেন যে তিনি চলে যাবেন, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব, বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি। এই হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা। এবং অন্যান্য যে উপদেষ্টা তারাও যে কথাগুলো বললেন বা মুখে কেউ কেউ ক্লু পেটে আছেন, সেখান থেকেও রহস্যের সৃষ্টি হচ্ছে, ঘনীভূত হচ্ছে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু স্পষ্ট করে বললেন না যে কোনো আলোচনা হয়েছে কিনা, শুধু বললেন, তিনি বলেননি যে তিনি ছেড়ে যাবেন। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, বেশ কর্তৃত্ব দেখানো যে ব্যক্তি, তিনি, তার কাছেও প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা। তিনি বলছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের বৈঠকে। কি নিয়ে আলোচনা হয়েছে? সমস্যা নিয়ে কথা হয়েছে এবং কে কোন বিষয়ে কোথায় কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। এই যে একটু আগে আমি বলছিলাম বেশ কর্তৃত্বের অধিকারী উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, তার হাব ভাব গত 9 মাসে আমরা যা দেখেছি, কখনো কখনো মনে হয়েছে যে তিনি গভর্নমেন্ট লিড করছেন। যাই হোক, তিনি বলেছেন, তার মুখ থেকে বেরিয়েছে যে কে কোথায় কোন কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনি মুখে কুলু পেটেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে। তিনি বলেছেন যে আমি কিছু বলতে পারছি না।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা তার পদত্যাগ করা বা না করা নিয়ে কিছু বলেছেন কিনা, অথবা উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা। আলী ইমাম মজুমদার তো তাও তো একটা লাইন উল্লেখ করেছেন যে আমি কিছু বলতে পারছি না, আর তারা দুজন কোনো কথাই বের করেননি। এখন বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একদিন বৈঠক ছিল, সেখানে যারা সচিব পর্যায়ে যারা ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব এবং সরকারি অন্যান্য কর্মকর্তা, তারা সবাই যখন একে একে বেরিয়ে গেলেন তখন রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হলো।